স্বাধীনতার ৫৫ বছর পর দেশের ২০ কোটি মানুষের কাছে প্রশ্ন, বলুন তো বাংলাদেশ কেন স্বাধীন হয়েছিল? পাকিস্তানিরা আমাদের উপর অনেক অত্যাচার নির্যাতন করেছিল, তাই কি নির্যাতন করেছিল আপনি কি জানেন? ২১শে ফেব্রুয়ারিতে মোট কতজন মানুষ মারা গিয়েছিল? সালাম, রফিক, বরকত, জব্বার সহ সর্বোচ্চ ৭ জনের বেশি নাম কোথাও দেখাতে পারবেন না। ১৯৬৯-এর পুরো গণ অভ্যুত্থানে আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান ওরফে আসাদ, মতিউর রহমান মল্লিক, ডক্টর শামসুজ্জোহা সহ সর্বোচ্চ ৫ জনের নাম বলতে পারবেন। যদিও উইকিপিডিয়া সহ বিভিন্ন জায়গায় বলা হয়ে থাকে ৫২ সালের ভাষা আন্দোলনে ৩৯ জন আর ৬৯-এর গণ অভ্যুত্থানে মোট ৬১ জন মারা গিয়েছিল। কিন্তু এই ৩৯ কিংবা ১০০ জনের নামের তালিকা আজ পর্যন্ত কোথাও প্রকাশ করতে পারেনি। ১৯৭১ সালে ভারত পাকিস্তান যুদ্ধের আগ পর্যন্ত এটাই ছিল পশ্চিম পাকিস্তানি শাসকদের হাতে পূর্ব পাকিস্তানের মৃত্যুর মোট সংখ্যা। পাকিস্তানের ব্যাপারে আমাদের যে ইতিহাস শেখানো হয়েছে তার পুরোটাই যে মিথ্যে তার প্রমাণ আমাদের চোখের সামনে আছে। পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে সব সময় একটি অভিযোগ করা হয়, পশ্চিম পাকিস্তানিরা নাকি আমাদের চরম বঞ্চিত করেছে আর ভারত আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে। যে কারণে ভারতের প্রতি আমাদের সারা জীবন কৃতজ্ঞ থাকতে হবে আর পাকিস্তানকে কাছেই ভিড়তে দেওয়া যাবে না, কারণ তারা আমাদের চিরশত্রু। অথচ রাজনৈতিক কামড়াকামড়িতে দুই পাকিস্তান আলাদা হবার পর থেকে দুই পাকিস্তানেরই ক্ষতি হয়েছে। পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক ক্ষতি হলেও বাংলাদেশের আমছালা দুটোই গিয়েছে, আর মাঝখানে লাভবান হয়েছে ভারত। ১৯৭১-এর কথিত স্বাধীনতার পর থেকে আমরা হয়েছি পরাধীন। ওদিকে পশ্চিম পাকিস্তান বীরের মতো লড়াই করে যাচ্ছে চোখে চোখ রেখে। সামরিক শক্তির দিক থেকে পাকিস্তানের অবস্থান পৃথিবীতে এখন ১২তম, যেখানে বাংলাদেশের অবস্থান ৪০-এর কাছাকাছি। বাংলাদেশের কথিত স্বাধীনতার ৫৫ বছর পার হয়েছে। পাকিস্তান থেকে আলাদা হয়ে বাংলাদেশ শুধু দুই জায়গায় এগিয়েছে, এক তৈরি পোশাক খাত আর বিদেশে শ্রমিক রপ্তানি। এই দুই খাতের মাধ্যমেই পৃথিবীতে আমরা কামলার জাতি হিসেবে খ্যাতি পেয়েছি। অথচ ৫৫ বছর আগে পশ্চিম পাকিস্তানি শাসকেরা আমাদের পূর্ব পাকিস্তানে যে শিল্প বিপ্লব ঘটিয়ে গিয়েছিল তা শুনলে এই প্রজন্মের কাছে অলৌকিক মনে হবে। পশ্চিম পাকিস্তান ছিল পৃথিবীর প্রাচীন সভ্যতার অগ্রগামী জনপদের একটি। ১৯৪৭ সালে ব্রিটিশরা ভারত ছেড়ে যাবার সময় বাংলাদেশ অর্থাৎ পূর্ব পাকিস্তানে ছিল শুধু একটি বিশ্ববিদ্যালয়, অথচ পশ্চিম পাকিস্তানে তখন ১১টি বিশ্বের বিখ্যাত বিশ্ববিদ্যালয় ছিল। বিদ্যে বুদ্ধি সব দিক থেকে এগিয়ে থেকেও তারা আমাদের অবহেলা করেনি, বরং টেনে তুলে ধরতে চেয়েছিল। যদিও আমাদের চেতনার যাতনা ২৩ বছরের বেশি দুই পাকিস্তানকে একসাথে থাকতে দেয়নি। পাকিস্তানি শাসকেরা ২৩ বছরে আমাদের পূর্ব পাকিস্তানে যে শিল্প বিপ্লব ঘটিয়েছিল তার পরের ৫৫ বছর পাকিস্তানিদের রেখে যাওয়া সেই শিল্প কলকারখানাগুলো শুধু বন্ধই করা হয়েছে। নতুন করে কোনো শিল্প গড়ে তুলতে পারেনি স্বাধীন বাংলাদেশ। অথচ পাকিস্তান আমলে এদেশে ঘটে গিয়েছিল নীরব এক শিল্প বিপ্লব, যে ইতিহাস আমাদের পুরো এক প্রজন্মকে জানতেই দেওয়া হয়নি। বাংলাদেশের পাটকে পাকিস্তান আমলে বলা হতো সোনালী আঁশ, কিন্তু পাটের স্বর্ণযুগ এমনিতেই আসেনি। পাকিস্তানি শাসকদের পরিকল্পনায় বাংলাদেশে গড়ে তোলা হয়েছিল আদমজি জুট মিল। শুনলে অবাক হবে, নারায়ণগঞ্জ শহরে অবস্থিত আদমজি জুট মিলটি তৎকালীন পৃথিবীর বৃহত্তম পাটকল ছিল। ১৯৫০ সালে প্রতিষ্ঠিত আদমজি জুট মিলটি তৎকালীন পশ্চিম পাকিস্তানের বাওয়া পাটকলের আদলে তৈরি করা হয়েছিল, যেখানে উৎপাদিত উন্নত মানের পাটজাত দ্রব্য সারা পৃথিবীতে রপ্তানি করা হতো। বিশেষ করে ইউরোপের দেশগুলোতে পাকিস্তানের পাটজাত দ্রব্যের ব্যাপক চাহিদা ছিল। স্কটল্যান্ডের ড্যান্ডি শহরের নাম অনুসারে আদমজি জুট মিলকে প্রাচ্যের ড্যান্ডি বলা হতো। সেই প্রতিষ্ঠিত শিল্পটি কথিত দেশ স্বাধীন হবার পর শেখ মুজিবের পরিবারের লুটপাটে ধ্বংস হয়ে গিয়েছে। বাংলাদেশ বর্তমানে শতভাগ কাগজ আমদানি করলেও ৫৫ বছর আগে আমরা কাগজ রপ্তানি করতাম। ১৯৫৩ সালে পাকিস্তান শিল্প উন্নয়ন সংস্থা রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় কর্ণফুলী পেপার মিল প্রতিষ্ঠা করে। তৎকালীন সময়ে এশিয়ার সর্ববৃহৎ কাগজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ছিল এটি, যেখানে মোট ৩০,০০০ শ্রমিক কাজ করত। ১৯৫৯ সালে খুলনার খালিশপুরে খুলনা নিউজপ্রিন্ট মিলস লিমিটেড প্রতিষ্ঠা করে পাকিস্তান সরকার। দেশের সর্ববৃহৎ এই নিউজপ্রিন্ট কাগজ মিলটিতে বছরে ৫০,০০০ মেট্রিক টন কাগজ উৎপাদিত হতো। দেশ স্বাধীন হবার পর সেই মিলটিও বন্ধ করে দেওয়া হয়। এছাড়া ১৯৫০ সালে ঢাকা জুট মিলস, একই বছরে খুলনা জুট মিলস, ১৯৫৩ সালে চট্টগ্রামের আমিন জুট মিলস এবং কর্ণফুলী রেয়ন মিল, চন্দ্রঘোনা পেপার মিল, প্রগতি ইন্ডাস্ট্রিজ, ইস্পাহানি কটন মিলস এবং ১৯৬৮ সালে বাংলাদেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিও বাংলাদেশের উপর নির্যাতনকারী পশ্চিম পাকিস্তানিরাই তৈরি করেছিল। ৫৫ বছরে আর একটিও তেল শোধনাগার তৈরি করতে পারেনি কথিত স্বাধীন দেশের সরকার। পূর্ব পাকিস্তানের বিদ্যুতের চাহিদা পূরণে কাপ্তাই জলবিদ্যুৎ, কর্ণফুলী বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, আশুগঞ্জ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র প্রতিষ্ঠান করে পাকিস্তান সরকার।
পূর্ব পাকিস্তান এক মহাশিল্প বিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছিল। শিল্পায়নে লকি ইস্ট পাকিস্তান ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন প্রতিষ্ঠা করা হয়। চট্টগ্রাম বন্দরটি মোঘল আমলের কার্যক্রম চালু হলেও এর মূল অবকাঠামো এবং আধুনিকায়নের কাজ করে পাকিস্তান সরকার। 1960 সালে চট্টগ্রাম বন্দর কমিশনারকে চট্টগ্রাম বন্দর ট্রাস্ট হিসাবে মর্যাদা দেওয়া হয়। এছাড়া মংলা সমুদ্র বন্দর, গাজীপুর মেশিন টুলস ফ্যাক্টরি, গাজীপুর সমরাস্ত্র কারখানা, তেজগাঁ শিল্প এলাকা, হাজারীবাগ ট্যানারি শিল্পাঞ্চল, খুলনার খালিশপুর শিল্প এলাকা, চিটাগাং ড্রাই ডক সবই করেছিল আমাদের উপর নির্যাতনকারী পশ্চিমা শাসক গোষ্ঠী। অনেক চেতনাধারীরা আবার বলে থাকে পূর্ব পাকিস্তানের মিল কল কারখানায় উপার্জিত অর্থ নাকি পশ্চিম পাকিস্তানিরা সব নিয়ে যেত, কিন্তু পূর্ব পাকিস্তানের কোনো উন্নয়ন তারা করত না। চলুন পশ্চিম পাকিস্তানিরা এদেশের মানুষের কল্যাণে কতটা আন্তরিক ছিল সেটা একটু দেখা যাক। প্রথমে শিক্ষা থেকে শুরু করা যাক। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ব্রিটিশ আমলে প্রতিষ্ঠা লাভ করলেও এর বেশিরভাগ সম্প্রসারণ হয়েছে পাকিস্তান আমলে। শিক্ষার মানের দিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল পৃথিবীর 100 বিশ্ববিদ্যালয়ের তালিকায়, যে কারণে পাকিস্তান আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হতো প্রাচ্যের অক্সফোর্ড। কথিত স্বাধীনতার পর পাকিস্তানের চিহ্ন মুছে ফেলার সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের নাম ডাকও মুছে ফেলা হয়েছে। এক সময়ের 100 বিশ্ববিদ্যালয়ের তালিকায় থাকা প্রতিষ্ঠানটি এখন 1000-এর তালিকাতেও নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তাদের মধ্যে অন্যতম মোহাম্মদ আলী জিন্নাহ। তার ব্যাপক অবদানের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের নাম রাখা হয়েছিল জিন্নাহ হল। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করা রবীন্দ্রনাথকে পুজো করে সেই জিন্নাহকে বানানো হয়েছে ভিলেন। এমনকি মোহাম্মদ আলী জিন্নাহর হলটির নাম পরিবর্তন করে 1971 সালে সূর্য সেন হল রাখা হয়েছে। যদিও রবীন্দ্রনাথের মতো সূর্য সেনও আজীবন পূর্ব বাংলার মুসলমানদের বিরোধিতা করেছিলেন। পাকিস্তানের বিখ্যাত কবি আল্লামা ইকবালের নামে 1957 সালে ইকবাল হল স্থাপিত হয়। 1972 সালে ওই হলের নাম পরিবর্তন করে সার্জেন্ট জহুরুল হলের নামে নামকরণ করা হয়। অথচ এই জহুরুল হক ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থার একজন চর। শেখ মুজিবের সাথে আগরতলা ষড়যন্ত্র মামলার আসামিও ছিল এই ভারতীয় এজেন্ট জহিরুল হক। এভাবে বিশ্ববিদ্যালয়ের সর্ববৃহৎ হল মহসিন হল সহ বেশিরভাগ অবকাঠামো প্রতিষ্ঠিত হয় পাকিস্তান আমলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাকিস্তান আমলে কতটা জৌলুস ছিল তার প্রমাণ স্যার পিজা হাট ইন্টারন্যাশনাল হল প্রতিষ্ঠা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তান আমলে এত বেশি বিদেশি শিক্ষার্থী আসতে শুরু করেছিল, তাদের আবাসনের জন্য একটি হল নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দেয়, যে কারণে 1963 সালে ইন্টারন্যাশনাল হোস্টেল নামে আলাদা একটি ছাত্রাবাস করা হয়েছিল। স্বাধীনতার পর আওয়ামী লীগ হোস্টেলটির নাম স্যার পিজা হাট ইন্টারন্যাশনাল নামকরণ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদলে 1953 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়, 1966 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং 1970 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে পাকিস্তান সরকার। পূর্ব পাকিস্তান কৃষি বিশ্ববিদ্যালয়ের নামে বর্তমান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়টি 1961 সালে পাকিস্তান সরকার প্রতিষ্ঠা করেছিল। বাংলাদেশের সর্বোচ্চ মেধাবীদের বিদ্যাপীঠ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট 1962 সালে পাকিস্তান সরকার প্রতিষ্ঠিত করে। যে সমমানের কোনো প্রতিষ্ঠান বাংলাদেশ 55 বছরে প্রতিষ্ঠা করতে পারেনি, বরং দিন দিন বুয়েট সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মান নষ্ট করা হয়েছে। মাত্র 23 বছরে পাকিস্তান মোট 4টি প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে, যেখানে 55 বছরে বাংলাদেশ সরকার করেছে মাত্র একটি। 1964 সালে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েট, 1968 সালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট এবং 1969 সালে কুয়েট প্রতিষ্ঠা করে পাকিস্তানিরা। প্রযুক্তিগত দিক থেকে এদেশের মানুষকে গড়ে তুলতে পাকিস্তানিরা যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো করে গিয়েছিল, চেতনাধারীরা সেই প্রতিষ্ঠানগুলোকে আজ তিলে তিলে শেষ করে দিয়েছে। পাকিস্তানের সামরিক কর্মকর্তা এবং সাবেক প্রেসিডেন্ট আইয়ুব খানের 11 বছরের শাসনকাল ছিল বাংলাদেশের স্বর্ণযুগ। তৎকালীন পূর্ব পাকিস্তানে উন্নয়নের এক পসরা সাজিয়ে বসেছিল পাকিস্তান সরকার। ঢাকা শহরে নটরডেম কলেজ, রেসিডেন্সিয়াল কলেজ, ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ সহ শীর্ষ 21টি কলেজ প্রতিষ্ঠা ছাড়াও ময়মনসিংহের আনন্দমোহন কলেজ, রংপুর কারমাইকেল কলেজ, পাবনা এডওয়ার্ড কলেজ, বরিশালের বিএম কলেজ, কারিগরি ও বিশেষায়িত কলেজ সহ অসংখ্য মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিল আইয়ুব খানের সরকার। যে সমমানের কলেজ 55 বছরে নতুন করে একটিও করতে পারেনি কথিত স্বাধীন দেশের সরকার প্রধানেরা। কারিগরি শিক্ষার মান উন্নয়নে তৎকালীন পাকিস্তান সরকার 1955 সালে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, 1962 সালে চট্টগ্রাম পলিটেকনিক সহ মোট 17টি পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিল। পাকিস্তান সরকারের দেখানো পথ ধরে পরবর্তীতে বাংলাদেশ সরকার 55 বছরে 32টি পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে, কিন্তু এগুলো পাকিস্তানের প্রতিষ্ঠিত পলিটেকনিকগুলোর মানের ধারে কাছেও যেতে পারেনি। এছাড়া টিচার্স ট্রেনিং কলেজ, কলেজ অব হোম ইকোনমিক্স, শারীরিক শিক্ষা কলেজ, সার্ভে ইনস্টিটিউট সহ কারিগরি শিক্ষার সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানই 60-এর দশকে আইয়ুব খানের শাসন আমলে প্রতিষ্ঠিত।
বর্তমান বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বুটেক্সের পূর্ব নাম ছিল ইস্ট পাকিস্তান টেক্সটাইল ইনস্টিটিউট, যা 1955 সালে পাকিস্তান আমলে প্রতিষ্ঠা করা হয়। ঢাকা আণবিক শক্তি কেন্দ্র, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ, ICDDRB ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, জুট রিসার্চ ইনস্টিটিউট এবং চট্টগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চালু করে হানাদার পাকিস্তানি সরকার। ব্রিটিশদের 200 বছরের শাসন আমলে বাংলাদেশে শুধুমাত্র একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত করেছিল ব্রিটিশ সরকার, যেটি বর্তমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। যদিও সে সময় এর কার্যক্রম ছিল অত্যন্ত সীমিত। পাকিস্তানের 23 বছরে পূর্ব পাকিস্তানের নাগরিকদের জন্য চিকিৎসা সেবায় ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছিল পাকিস্তান সরকার, যাদের অক্লান্ত পরিশ্রমে ঢাকা মেডিকেলের বর্তমান আধুনিক রূপ দেওয়া হয়। তাদের মধ্যে বেশিরভাগই পাকিস্তানি চিকিৎসাবিদ। এসব চিকিৎসকদের মধ্যে উল্লেখযোগ্য ফরেন্সিক মেডিসিনে ডাক্তার এম হোসেন, নিউরোলজিস্ট মুজাফফর খান, ফার্মাকোলজি বিভাগের প্রফেসর আলতাফ আহমেদ, প্যাথোলজি বিভাগে প্রফেসর আনোয়ার আলী এবং ডাক্তার কাজী আব্দুল খালেক, স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যায় প্রফেসর হাবিবউদ্দিন আহমেদ ও প্রফেসর হুমায়া সাইদ, মেডিসিন বিভাগে অধ্যাপক নোয়াব আলী ও প্রফেসর মোহাম্মদ ইব্রাহিম, সার্জারি বিভাগে লেফটেন্যান্ট কর্নেল গিয়াসউদ্দিন এবং প্রফেসর আমির উদ্দিন প্রমুখ, যাদের সকলেই পাকিস্তানি চিকিৎসক ছিলেন। ঢাকা মেডিকেল ছাড়াও 1957 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ, 1958 সালে রাজশাহী মেডিকেল কলেজ, 1962 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ, একই বছর সিলেট মেডিকেল কলেজ এবং পরের বছর 1963 সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ সবই পাকিস্তান সরকার প্রতিষ্ঠিত করেছিল। এছাড়া শেরেবাংলা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হয় 1968 সালে, রংপুর মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হয় 1970 সালে, 1965 সালে ইনস্টিটিউট অব পোস্ট গ্রাজুয়েট মেডিকেল রিসার্চ বা IPGMR প্রতিষ্ঠা করে পাকিস্তান সরকার, বর্তমানে যেটিকে আমরা পিজি হাসপাতাল হিসেবে চিনি। 55 বছরে এই মানের কোনো পোস্ট গ্রাজুয়েট রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে পারেনি বাংলাদেশের সরকারেরা। কম্বাইন্ড মিলিটারি হসপিটাল বা CMH হাসপাতালের পূর্ব নাম ছিল পাকিস্তানের প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা হাসপাতাল নামে। একইভাবে চট্টগ্রাম, বগুড়া, যশোর, কুমিল্লা, সিলেট, সাভার, ঘাটাইল, চট্টগ্রাম সহ সবখানেই নাম পরিবর্তন করে CMH রাখা হয়েছে, কিন্তু এর আসল কারিগর ছিল পাকিস্তান সরকার। অনেকে বলে থাকে সশস্ত্র বাহিনীর চাকরির ক্ষেত্রে পাকিস্তানকে বঞ্চিত করা হতো, কিন্তু বাস্তবতা হলো সুঠাম দেহের অধিকারী পাকিস্তানিদের জন্য ব্রিটিশ এবং জার্মানির আদলে অনেক আগে থেকে ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা করা হয়েছিল পশ্চিম পাকিস্তানে, কিন্তু পূর্ব পাকিস্তানে 1947 সালের আগ পর্যন্ত কোনো ক্যাডেট কলেজে ছিল না। পশ্চিম পাকিস্তানের সরকার সেই বৈষম্য দূর করতে 1958 সালে ফৌজদারহাট ক্যাডেট কলেজ, 1963 সালে ঝিনাইদহ ক্যাডেট কলেজ এবং মির্জাপুর ক্যাডেট কলেজ, সবশেষ 1965 সালে রাজশাহী ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা করেছিল পাকিস্তান সরকার, যাতে পূর্ব পাকিস্তানের নাগরিকেরাও সশস্ত্র বাহিনীতে যোগদানের জন্য দক্ষ হয়ে উঠতে পারে। এখনও পাকিস্তান সরকারের তৈরি করে দিয়ে যাওয়া সেই ক্যাডেট কলেজগুলোই বাংলাদেশ সেনাবাহিনীকে টিকিয়ে রেখেছে। এছাড়া দক্ষ নৌবাহিনী গড়ে তোলার লক্ষ্যে 1962 সালে প্রতিষ্ঠা করা হয় দ্য মার্কেন্টাইল মেরিন একাডেমি, বর্তমানে যার নাম বাংলাদেশ মেরিন একাডেমি। সেটি এখন পর্যন্ত দেশের নৌবাহিনীর প্রধান শক্তির উৎস। বাংলাদেশকে একটি আধুনিক ও শিল্পোন্নত পরিকল্পিত দেশ হিসেবে গড়ে তুলতে পাকিস্তান সরকার যা যা করা প্রয়োজন সবই শুরু করেছিল। ঢাকা শহরের গুলশান, বনানী, ধানমন্ডির মতো পরিকল্পিত আবাসিক এলাকাগুলো পাকিস্তান সরকারের পরিকল্পনায় করা। সম্প্রতি পূর্বাচল ও বসুন্ধরা আবাসিক এলাকা ছাড়া 71-এর পর এদেশের সরকার কোনো পরিকল্পিত আবাসন গড়ে তুলতে পারেনি। অবকাঠামোগত দিক থেকে বাংলাদেশের স্বর্ণযুগ ছিল পাকিস্তান আমল। ঢাকা চট্টগ্রাম, ঢাকা রাজশাহী, ঢাকা সিলেট, ঢাকা খুলনা সহ দেশের প্রায় সবকটি মহাসড়ক পাকিস্তান আমলে নির্মাণ করা হহয়েছিল। এছাড়াও দেশের গুরুত্বপূর্ণ প্রায় সকল অবকাঠামোগুলো পাকিস্তান সরকারের করা। যেমন 1968 সালে চালু করা হয় কমলাপুর স্টেশন, যা তৎকালীন পৃথিবীর অন্যতম নির্মাণ শৈলীর একটি। শাসন ব্যবস্থায় সমতার লক্ষ্যে পাকিস্তান সরকার 1961 সালে জাতীয় সংসদ ভবনের নির্মাণ শুরু করে, যা এখনও আধুনিক স্থাপত্য হিসেবে বিবেচিত হয়। এছাড়া বাইতুল মোকাররম, ইসলামিক একাডেমি বা বর্তমান ইসলামিক ফাউন্ডেশন, মিরপুর চিড়িয়াখানা, কুর্মিটোলা বিমানবন্দর, বাংলা একাডেমি, রামপুরা টেলিভিশন ভবন, ঢাকা স্টেডিয়াম, ঢাকা জাদুঘর, হোটেল ইন্টারকন্টিনেন্টাল সহ বেশিরভাগ প্রতিষ্ঠানগুলো পাকিস্তান সরকারের হাত ধরে প্রতিষ্ঠিত। কথিত স্বাধীনতার পর শেখ পরিবার আর আওয়ামী লীগের দলীয়করণ আর লুটপাটে নতুন কোনো প্রতিষ্ঠান গড়তে পারেনি, বরং পাকিস্তানের রেখে যাওয়া প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে দিন দিন। বাংলাদেশ বেতার 1939 সালে ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত হলেও রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, রংপুর, সিলেট বেতার কেন্দ্র প্রতিষ্ঠা করে পাকিস্তান সরকার। ঢাকা নিউ মার্কেট সহ সারা দেশের জেলা ও বিভাগীয় শহরগুলোতে নিউ মার্কেট গড়ে তোলার পরিকল্পনাও পাকিস্তান সরকারের। 1971-এর পর গেল 55 বছরে বাংলাদেশে যত উন্নয়ন হয়েছে, দুই পাকিস্তান একসাথে থাকলে এসব উন্নয়ন আরো 50 বছর আগে হতো।
বাংলাদেশের মানুষের কাছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নতুন বিষয়, কিন্তু জেনে অবাক হবেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ শুরু হয়েছিল 1961 সালে। সম্ভাব্য জায়গা হিসেবে রূপপুরে নির্ধারিত হয়েছিল বিদ্যুৎ কেন্দ্রটি। সেই লক্ষ্যে মার্কিন সরকারের কাছ থেকে অর্থ এবং প্রকল্প রক্ষণাবেক্ষণের জন্য প্রায় 200 কর্মকর্তাকে বিদেশে প্রশিক্ষণের জন্য পাঠানো হয়েছিল। এছাড়া 90-এর দশকে উদ্বোধন হওয়া যমুনা সেতুর প্রস্তাবও 1966 সালের অধিবেশনে পাশ করা হয়েছিল। পাকিস্তান সরকারের এসব কর্মকাণ্ড এখনও উইকিপিডিয়াতে দলিল হিসেবে রয়েছে। শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, বাংলাদেশের সব অর্জনের গোড়াপত্তন হয়েছিল পাকিস্তান আমলে, আর কথিত স্বাধীনতার মধ্য দিয়ে আমরা সব হারিয়েছি। এই ধরুন 60-70-এর দশকে পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের ফুটবল আর ক্রিকেটে যে উন্নয়ন করে দিয়ে গিয়েছিল তারই ধারাবাহিকতায় 80-90-এর দশক পর্যন্ত চলেছে বাংলাদেশ। 90-এর দশক পর্যন্ত ফুটবলের যে জনপ্রিয়তা ছিল সেই ধারাবাহিকতা রক্ষা করতে পারলে বাংলাদেশ এখন হয়তো বিশ্বকাপের মঞ্চে খেলত। তৎকালীন সময়ে আবাহনী মোহামেডান ফাইনাল খেলাকে কেন্দ্র করে সরকারি ছুটি পর্যন্ত দিতে বাধ্য হয়েছিল তখনকার সরকার। অনেকেই বলে থাকেন পূর্ব পাকিস্তানিদের নাকি তেমন পাত্তা দিত না পশ্চিম পাকিস্তানিরা, অথচ 1970 সালেও যুক্ত পাকিস্তান ফুটবল দলের অধিনায়ক ছিলেন বর্তমান সংসদের মাননীয় স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ। ফুটবলের সেই সোনালী সময় এখন আর নেই। 1997 সালে কেনিয়ার সাথে নাটকীয়ভাবে আইসিসির সেই ম্যাচ না জিতলে ক্রিকেটেও হয়তো বাংলাদেশ একদিন হারিয়ে যেত, অথচ ক্রিকেটের উন্নয়নও সেই পাকিস্তানের হাত ধরেই শুরু হয়েছিল। বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি রাকিবুল হাসান সহ যেসব তারকাদের হাত ধরে বাংলাদেশ ক্রিকেট উঠে দাঁড়িয়েছিল তারা সবাই পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সদস্য। তাদের কারণে আমরা আজ বিশ্ব ক্রিকেটের শক্তিশালী দল হিসেবে পরিচিতি পেয়েছি। একই অবস্থা সংস্কৃতি অঙ্গনেও। বাংলাদেশ চলচ্চিত্রের যত নক্ষত্র সবই পাকিস্তানের তৈরি। तूने मुझे धोखा दिया है, मेरी मोहब्बत का मजाक उड़ाया। तेरी भोली भाली सूरत को देखकर मैंने ये समझा था कि तू जंगल का वो फूल है जिसे रात के होठों ने अब तक नहीं छुआ। लेकिन ये मेरी भूल थी, तू एक जहरीला कांटा निकली। ये सब तुम क्या बोल रहे हो बाबू? मैं तो कुछ नहीं समझी। क्यों कर समझेगी? तूने ना कहा था कि हम पहाड़न जब किसी को मन देते हैं तो फिर कभी वापस नहीं लेते। রাজ্জাক, শাবানা থেকে শুরু করে ববিতা, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন সকলেই পাকিস্তান আমলে উঠে আসা শিল্পী। স্বাধীনতার পর 1.5 দশকে সেই ধাক্কাতেই চলেছে বাংলাদেশ। কথিত স্বাধীনতার মাধ্যমে আমরা পেয়েছি জাহেদ খানার, মমতাজদের মতো শিল্পী। বাংলাদেশের পাকিস্তান আমলে পাওয়া সব অর্জন ধ্বংস করে বাংলাদেশের মানুষ এখন পুরোপুরি ভারতের সংস্কৃতি নির্ভর হয়ে উঠেছে। এটাই আমাদের 23 বছরের বঞ্চনার ইতিহাস। এবার চলুন কথিত স্বাধীনতার 55 বছরে আমরা কতটুকু এগিয়েছি সেটা দেখা যাক। 55 বছরে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু একটি আলোচিত শাখা খুলতে পেরেছি, সেটা হলো চারুকলা। এই শাখায় পড়ুয়া বিজ্ঞানীরা প্রতি বছর বিশাল বিশাল মিসাইল, রকেট, স্যাটেলাইট উৎপাদন সহ নানা ধরনের আধুনিক জ্ঞান বিজ্ঞানের শাখায় বিচরণ করছে। 55 বছরে বাংলাদেশ সবচেয়ে বেশি এগিয়েছে নারীদের ক্ষমতায়নে। প্রতিটি অফিস আদালতে এখন নারীরা সেখানকার পুরুষদের লালসার শিকার। দেশ পেরিয়ে নারীদেরকে এখন পাঠানো হচ্ছে বিদেশে, সেখানে সকালে বাবার, দুপুরে ছেলের আর রাতে মেয়ে জামাইয়ের ধর্ষণের শিকার হচ্ছে আমাদের মা বোনেরা। আরেকটি খাতে উন্নতি হয়েছে, তা হলো তৈরি পোশাক শিল্প। অন্যের সুতা, অন্যের কাপড়, অন্যের করা অর্ডার বাংলাদেশে এনে কাপড় তৈরির পর অন্যের কাছে পাঠিয়ে দিয়ে যে আয় রোজগার হয় তা দিয়ে বাংলাদেশের কিছু গার্মেন্টস ব্যবসায়ীর পকেট ভারী হয়, কিন্তু দেশের কিংবা গার্মেন্টস শ্রমিকদের কোনো উন্নতি হয় না। ইদানিং টিকটক শিল্পের ব্যাপক বিস্তার ঘটেছে। ঘরে ঘরে এখন টিকটকার, নারী পুরুষের অশালীন অঙ্গভঙ্গি আর বেহাইয়াপনায় ছেয়ে গেছে সোশ্যাল মিডিয়া। সব মিলিয়ে চারিদিকে পরকীয়া, বিবাহ বিচ্ছেদ, পারিবারিক অশান্তি যেন এক মহামারী রূপ ধারণ করেছে। ভণ্ড রাজনীতিবিদদের বক্তৃতায় আমাদেরকে বীরের জাতি হিসেবে পরিচয় দিলেও সারা দুনিয়ায় আমাদেরকে বানিয়ে রাখা হয়েছে ভিখারির জাতি। কোথাও এই জাতিকে সম্মান দেওয়া হয় না। কথিত স্বাধীনতার পর সবচেয়ে বেশি লাভ যেটা হয়েছে তা হলো শেখ পরিবারের। শেখ পরিবার আর আওয়ামী লীগের লুটপাটের স্বাধীনতার পর 3.5 বছরে না খেয়ে মারা যায় 15 লাখ মানুষ।
আওয়ামী লীগের তৈরি রক্ষী বাহিনীর নৃশংসতায় মারা গিয়েছিল আরো ৪৫,০০০ মানুষ। পাকিস্তানিদের ২৩ বছরে পুরো পূর্ব পাকিস্তানের ধর্ষণের মামলা হয়েছিল মাত্র ১,৬৭৪টি। আর কথিত স্বাধীনতার পর শুধুমাত্র ৭৫ পর্যন্তই বাংলাদেশে মোট ধর্ষণের মামলার সংখ্যা ছিল ১১,৩২৬টি। তারপরেও এই স্বাধীনতাকে বাঙালির চরম পাওয়া হিসাবে প্রতিষ্ঠিত করা হয়েছে, আর পাকিস্তানকে বানানো হয়েছে চিরশত্রু। কথিত সেই স্বাধীনতা যুদ্ধেরও প্রতিটি পরতে পরতে রয়েছে মিথ্যা আর অসত্যের ধূম্রজাল। বলা হয়ে থাকে পাকিস্তানিরা আমাদের ৩০ লাখ মানুষকে হত্যা করেছে, ২ লাখ মা বোনদেরকে ধর্ষণ করেছে, অথচ ৩০ লাখ মানুষ মারা গেলে প্রতি গ্রামে অন্তত ৪৫ জন করে মানুষ মারা যাবার কথা, কিন্তু ৪৫ গ্রামে খুঁজেও পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে মৃত্যুবরণ করেছে এমন একজন মানুষকেও খুঁজে পাওয়া যাবে না। তো সব ভুয়ো হয়েছে, আছে কিনা তা তো জানি না। ওই যে মুক্তিযোদ্ধার ভাষায় হেলে না, আর কি বয়স হয়েছে, আরে ভাবে বীরাঙ্গনা বানাই, ওর নাম লো এইটা হেলে না। ওই যে মুক্তিযোদ্ধার চার দোকানদার যে মহিলা, ও কি বীরাঙ্গনা নেই? ৭১ সালে জন্ম হইতো হয়নি, ওরে বানাই রাখছে। ওই যে কয়জন নেতারা ওরে ঢাকা নিয়ে খেলাই টেলাইয়া ওই ইয়ে করছে। আমরা যখন গেলাম গা, আওয়ামী লীগ ক্ষমতা আসলো, আসার পরে দেয় এরা ইচ্ছা মতো গে 2টা লোকের বানাইছে। একটা হইল মহরকোনা, আর একটা হইল আমার এখানে। 30,000 টাকা ওই বার্তা পাইছে, আমরা কিন্তু 20,000 টাকা পাই। এই যে বানাইছে এইটারা 50% ভাগ কইরা এই কয়েকটা নিচ্ছে নেশায় এইটা করছে। যে সমস্ত বীরঙ্গনা ইতিমধ্যে বিগত 15 বছর বা 17-18 বছরের মধ্যে যাদের নাম ধাম শোনা যাইতেছে এবং যারা আমাদের ওই নিয়মিত বেতন ভাতা পাইতেছে, এটা একেবারেই একটা কমপ্লিট একটা মিথ্যা প্রবঞ্চনার মাধ্যমে, যেটার কোনো বেসিক নাই, কোনো ভিত্তি নাই। বলা হয়েছে নারীদেরকে নির্যাতন করা হয়েছে, 2 লাখ নারীর কথা। 2 লাখ হোক 1 লাখ হোক, এটা আমাদের জন্য লজ্জা। কয়টা নারী থানায় দিয়ে মামলা করছে আমি নির্যাতিত হয়েছি আমার জানা নাই, কেননা থানার ওসিগুলি ছিল বাঙালি। আমাকে পাঠানো হলো 10 জন নারী রেপ হয়েছে চৌগাছা এলাকায়। চৌগাছা এলাকা হলো যশোর একটা অংশ, যেখানে ট্যাঙ্ক যুদ্ধ হয়েছে। এখানে 10 জন নারীর ধর্ষণের কথা বলা হয়েছে। আমি সরজমিনে যাই, কোনো নারীকে পাই নাই। নারী পাওয়া গেছে, কেউ স্বীকার করে না আমরা রেপ হয়নি, মিথ্যা কথা। কথিত 30 লাখ শহীদের 30,000-এর নামও আজ পর্যন্ত কোনো সংস্থা দিতে পারেনি। এমনকি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার আবেদন করার পরেও জাতিসংঘ 1971 সালের মুক্তিযুদ্ধের ঘটনাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেয়নি। তারপরেও ভারতের তৈরি করা ইতিহাসের গীত আমরা 55 বছর ধরে গেয়েই চলেছি। 2 লাখ ধর্ষণের যে আজগুবি গল্প বানানো হয়েছিল, সেগুলিও মিথ্যা, ভিত্তিহীন। সারা দেশে ঘুরে যে কজন কথিত বীরাঙ্গনা পাওয়া যাবে, তারাও এলাকায় চিহ্নিত দেহ ব্যবসায়ী। কেউ কেউ সরকারি ভাতার জন্য নিজেদের নামের সাথে বীরাঙ্গনা যুক্ত করেছে। নিয়ে 2 জন পাক বাহিনী ছিটে হলাইলে আমার কি করছে করতে বই খালায় আমি জানি না। ওনরা নিয়ে কেমন নিয়ে কি আসছিল, এরপরে ওই কমান্ডারে আর কি উদ্ধার করছে। খালায় সঠিক খবর করতে পারবো। কেউ কোনো ফিন্দনে কাপড় রাখে নাই, মাথায় চুল রাখে নাই, সব ফালাই দিছে কাইটা। উদ্ধার করার পরে এই হেমায়ত বাহিনী আনলো। এরপর আইনে আবার শেখ মুজিবের দ্বারে পাইলো। শেখ মুজিবের কাছে আমাকে নির্যাতনী হিসাবে গ্রহণ করিয়ে নিছে। অনেক কিছুই হয়েছে গ্রহণ করিয়ার পর আমরা দিয়ে জন্যে বাপের দেশে কেউ ঠাই পাইনি। ওই সময় শেখ মুজিবের দেখছিলেন? আপনাদের? হ্যাঁ, শেখ মুজিবের দেখিনি। তাই ওই যুদ্ধের সময় মুজিবের সাথে কোথায় দেখা হচ্ছিল আপনাদের? গোপালগঞ্জে? গোপালগঞ্জ না ঢাকা বয়ে জানি করতে না, সেটা এইরকম গোপালগঞ্জ নাহলে ঢাকা। পাক শাকের কাজ করতাম, তখন বললো যে কে কোন কাজ করতে পারবি বল। আমি কে ভাই, আমি একটা বিস্ফোরণ তৈরি করি যুদ্ধের মধ্যেই। তখন আমি কি করলাম, একটা পাঁচফোড়ন তৈরি করলাম, কিছু ছাই, তামুকের ফাঁকি, মরিচের ফাঁকি দিয়ে ছোট্ট ছোট্ট করে গোল্লা বানাইয়া এক একজনের হাতে দিতাম। অনেক মানুষ ছিল, এদেরকে হাতে দিতাম, ওরা গাছের আগায় আগায় থাকতো। যখন ওইটা যে তখন পড়তো, তখন ওরা আসলে ভরা ছিঁড়ে মারলে ভরা ওকে নাক মুখ চোখ মুখ কানা হয়ে যেত গা। তখন ওদের অস্ত্র মস্ত্র আমরা চিনে এনে মুক্তিযোদ্ধাদেরকে দিতাম। বহু অপারেশন করছি আমরা নিজের হাতে, না হইলে কমসে কম আমার এই হাত দেয়, না হইলে 2 থেকে 500 আমি মারছি। আমি 11 জনের জীবিত অবস্থায় তাদের পুরুষঙ্গ কেটে লেছিলাম কাঁচি দিয়া, বব কাঁচি দিয়ে কাইটটা আমি টাকি মাছের মতন সুটকি দিছিলাম।
এভাবে পাকিস্তানিদের সাথে আমাদের চরম দূরত্ব তৈরি করে আমাদেরকে পরাধীন করে রেখেছে ভারত। একটি স্বাধীন জাতি হিসেবে ন্যূনতম সম্মানটুকু আমাদের নেই। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্করতম সীমান্তে আমরা বসবাস করি, যেখানে প্রতিদিন পাখির মতো মানুষ হত্যা করলেও তার কোনো বিচার নেই। অথচ পাকিস্তান আর্থিকভাবে খুব সচ্ছল হতে না পারলেও তারা সম্মান নিয়ে বেঁচে আছে। ৭১-এর যুদ্ধের ধকল এখনো কাটিয়ে উঠতে পারেনি দেশটি। যদিও পাকিস্তানের ব্যাপারে আমাদেরকে যেভাবে জানানো হয় পরিস্থিতি তার সম্পূর্ণ বিপরীত। বাংলাদেশের মানুষকে, বিশেষ করে শাহরিয়ার কবির, বাংকার যোদ্ধা, জাফর ইকবালদের মতো কিছু ফুগুতিশীলদেরকে যদি জিজ্ঞেস করা হয় পাকিস্তান সম্পর্কে ২-৪ লাইন বলে যান, তাহলে তারা আপনার সামনে যে চিত্র তুলে ধরবে তা যদি সার সংক্ষেপ করা হয় তাহলে ঠিক এমন দাঁড়াবে। পাকিস্তান অত্যন্ত গরিব, পিছিয়ে পড়া একটি দেশ। এই দেশে স্কুল, কলেজ কিছুই নেই, শুধু কয়েকটি কওমি মাদ্রাসা আছে যেখানে ককটেল বানানোর প্রশিক্ষণ দেওয়া হয়, যেই ককটেল দিয়ে ভারতের সাথে সীমান্তে তারা যুদ্ধ করছে। পাকিস্তানে কোনো মিল, কল কারখানা কিছুই নেই, যে কারণেই তারা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে ইলেকট্রিক পণ্য, এমনকি মোটরসাইকেল, গাড়ি সবই বাংলাদেশ থেকে আমদানি করে। ওই দেশে কোনো রাস্তাঘাট, ফ্লাইওভার তো দূরের কথা, পায়ে হাঁটার মতো কোনো রাস্তাও তৈরি করতে পারেনি পাকিস্তান সরকার। পাকিস্তানের নারীরা কাঁথা কম্বল গায়ে দিয়ে রাস্তায় বের হয়। লেখাপড়া, চাকরি বাকরি তো দূরের কথা, কোনো নারী রাস্তায় বের হলেই তার গলা কেটে ফেলে পাকিস্তানিরা। কিন্তু বাস্তবতা অন্যরকম। পাকিস্তান এখন পৃথিবীর অন্যতম পরাশক্তি। তারা নিজেরাই এখন ফাইটার জেট তৈরি করছে। মহাকাশেও আমেরিকা, চীনের সাথে তাল মিলিয়ে চলছে পাকিস্তান। ভারতের সাথে পাল্লা দিয়ে সামরিক খাতে বিশাল বিনিয়োগের কারণে অন্যান্য ক্ষেত্রে কিছুটা পিছিয়ে পড়লেও তাদের অবকাঠামোগত উন্নয়ন ঈর্ষণীয়। বিশাল বিশাল সেতু, সড়ক, মহাসড়ক, পর্যটন জোন, চীনের সাথে পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল কারাকোরাম হাইওয়ে থেকে শুরু করে কি নেই এখন পাকিস্তানের। দক্ষিণ এশিয়ার সবচেয়ে পরিকল্পিত শহর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। পাকিস্তানের উত্তরাঞ্চলে অবস্থিত গিলগিট বালগিস্তানকে বলা হয় প্রাচ্যের সুইজারল্যান্ড। পাকিস্তানের এত সব সফলতার পরেও ভারতীয় মিডিয়ার দাপটে বিশ্বের বুকে কোন ঠাসা দেশটি। ভারতের অর্থে পাকিস্তানের ভেতরে বিভিন্ন সন্ত্রাসী সংগঠন ইসলামের নামে সন্ত্রাসবাদ চালিয়ে যাচ্ছে। পৃথিবীর কাছে পাকিস্তানকে উপস্থাপন করা হয়েছে এক সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবে, যে কারণে সারা বিশ্বে নেতিবাচক রূপে উপস্থাপিত হচ্ছে পাকিস্তান। সে একই কৌশল বাংলাদেশেও বাস্তবায়নের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ভারত। এর আগে 5ই আগস্টের আগে কৃত্রিম জঙ্গি নাটক সাজিয়ে বাংলাদেশের মানুষকে হত্যা করেছে তারা। কিন্তু 5 তারিখের পর আওয়ামী লীগ নেই, জঙ্গিও নেই। পুরাতন কৌশলে সুবিধা করতে না পেরে তেহরিকি তালেবানের নামে ভারতীয় গোয়েন্দা সংস্থা নতুন খেলা শুরু করেছে, কিন্তু সেখানেও বাঁধ সেজেছে পাকিস্তান। ভারতীয় সেই ষড়যন্ত্রের হাত থেকে পাকিস্তান বাংলাদেশকে বাঁচিয়েছে, যে কারণে বাংলাদেশের আসন্ন বিপদ থেকে বাঁচার জন্য পাকিস্তানের সাথে এক হয়ে লড়তে হবে ভারতের বিরুদ্ধে। দুই পাকিস্তান একসাথে থাকার 23 বছরে পশ্চিম পাকিস্তানিরা আমাদের সাথে কি আচরণ করেছে সেটা শুরুতেই আলোচনা করা হয়েছে। তারপরেও যুক্তির খাতিরে মনে করুন পাকিস্তান আমাদের সাথে অনেক বৈষম্য করেছে, তারপরেও পাকিস্তানকে আমাদের দরকার, কারণ শত্রুর শত্রু সব সময় বন্ধু। পাকিস্তান বাংলাদেশকে সব ধরনের সামরিক সহযোগিতা দিতে প্রস্তুত। অতএব পাকিস্তানকে আমাদের বন্ধুর মতো পাশে চাই। যারা ৭১-এর অজুহাতে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক নষ্ট করতে চাইবে তারাই ভারতীয় আসল দালাল। তারা সব সময় চায় আমরা ভারতের মুখাপেক্ষী হয়ে থাকি। ৭১ সালের যুদ্ধকে বারবার টেনে এনে দুই পাকিস্তানের মধ্যে সম্পর্কের ফাটল ধরানো হয়। পাকিস্তানের মানুষ যখন পারমাণবিক শক্তি অর্জন করে মঙ্গল গ্রহে যাবার গবেষণা করছে, চেতনার বাংলাদেশ তখন মঙ্গল শোভাযাত্রা নিয়ে ব্যস্ত। অতএব সময় এসেছে সিদ্ধান্ত নেবার। মাথা উঁচু করে থাকতে চায় বাঙালি জাতি। পরাধীন হয়ে পৃথিবীর কোনো শক্তির কাছেই মাথা নত না করে সোজা হয়ে দাঁড়াতে চাই। আল্লাহ হাফেজ।